বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক বা কূটনৈতিক পরিস্থিতি চলছে সেটা কিন্তু বেশ উত্তেজিত এবং উত্তেজনাময় একটু কথাবার্তা বা যে সমস্ত নিউজগুলো আছে সেখানে কিন্তু বেশ গরম গরম কথাবার্তা দেখতে পাচ্ছি সে দুই তরফ থেকেই। এবং বিশেষ করে বাংলাদেশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব বলো বা অন্যান্য জায়গা থেকে বলো, অনেক সোশ্যাল মিডিয়া সেখানে দেখতে পাচ্ছি যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কালচার করছি এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটতে হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর উপদেষ্টা যারা রয়েছে তাদের যে সমস্ত বক্তব্য শুনছি তাতে করে বাংলাদেশের একটা ভারতের ওপরে ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা পৌঁছে যাচ্ছে। তো সেই বিষয় নিয়েই আজকে একটা ভিডিও দেখবো বিবিসি নিউজ থেকে, যেটা শিরোনাম হচ্ছে ইউনূসের মেগাফোন কূটনীতি কি ভারতের বিরক্তির কারণ। হ্যাঁ, তো ভারতের বিরক্তির কারণ হচ্ছে কিনা মোহাম্মদ ইউনূসের যে সমস্ত মেগাফোন কূটনীতি বলা হচ্ছে সেটা দেখবো এবং তার বিষয়ে আলোচনা করব। আমরা এটা ডিটেইলসে জানি না, তোমাদের সাথে এটা শেয়ার করব আর তোমাদের সাথে এটা দেখতে চলেছি। একদম ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। বিবিসির আনবার হাসানে থিরাজন জানার চেষ্টা করেছেন দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তার ১৫ বছরের শাসনামলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন। কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান নেয়া এবং তিনি সেখানে কতদিন থাকবেন সে বিষয়টি দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনূসের গত সপ্তাহের এক সাক্ষাৎকারে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় দেয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয়। তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা দিল্লিতে যাবার পর যে বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল, সেটি ডক্টর ইউনূস হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। যদিও এরপর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে আর কোনো বিবৃতি দেননি। জুলাই ও অগাস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভেতরে দাবি উঠেছে। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে আরও বলেছেন যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে। দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি বর্ণনা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে কর্মকর্তারা হতাশ বলে জানা গেছে। এক ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন, বাংলাদেশে কি ঘটছে সেগুলোর দিকে ভারত নজর রাখছে এবং ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কী ধরনের বক্তব্য ও বিবৃতি দিচ্ছে সেগুলোর দিকেও ভারত লক্ষ্য রাখছে। ইউনূসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করছেন এবং বিষয়টিতে তারা বিস্মিত হয়েছেন। ডক্টর ইউনূস মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন বলেও তারা মনে করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলার জন্য এবং দুই দেশের সকল উদ্বেগের জায়গাগুলো নিয়ে আলোচনা করার জন্য ভারত তাদের প্রস্তুতি থাকার ইঙ্গিত দিয়েছে বলছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ভিনা সিকরি। অবসরপ্রাপ্ত এই কূটনীতিক বলেছেন, এই সমস্যাগুলো নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন এবং কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয়। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমালোচনা প্রত্যাখ্যান করেছে। ভারতীয় নেতারা কি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেন না? ডক্টর ইউনূসকে যদি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি অবশ্যই তার মতামত প্রকাশ করতে পারেন। বিবিসি বাংলার মুকিমুল্লাহ হাসানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, আপনি যদি সমালোচনা করতে চান তবে যে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন বলছিলেন মিস্টার হোসেন। কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস টেলিফোনে কথা বললেও এখনও পর্যন্ত কোনো মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়নি।
ভারতে একটি বড় ধরনের ঐকমত্য রয়েছে বলে মনে হচ্ছে যে শেখ হাসিনা যতদিন না অন্য কোনো দেশে প্রবেশের অনুমোদন পাচ্ছেন ততদিন তিনি ভারতে থাকতে পারবেন। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। মিস্টার ইসলাম সাংবাদিকদের বলেন, যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে, আমরা তাকে আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার সম্ভাবনা কম। তিনি এখানে ভারতের অতিথি হিসেবে অবস্থান করছেন। আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্যতা না করি, তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হিসেবে গুরুত্ব সহকারে নেবে, বলেছেন রিভা গাঙ্গুলি দাস, যিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন। মিস্টার ইউনুস তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিরোধী দলগুলোর কাছে না পৌঁছানোর জন্য দিল্লির সমালোচনা করেন। একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে যে সবাই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী, এবং তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ। ভারত এই ব্যাখ্যাতেই বিমোহিত হয়ে আছে, সাক্ষাৎকারে বলেছিলেন মিস্টার ইউনুস। কিন্তু ভারতীয় বিশ্লেষকরা ভিন্ন মত পোষণ করেন। আমি এই বক্তব্যের সাথে একেবারেই একমত নই। বাংলাদেশে আমাদের হাইকমিশনাররা কোনো লেবেল না দিয়েই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, ভিনা সিকরি বলেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। সে সময় ভারতের উত্তর পূর্ব থেকে বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার জন্য ঢাকাকে অভিযুক্ত করেছিল দিল্লি, যদিও বিএনপি সেই অভিযোগ অস্বীকার করে। তবে বাংলাদেশের অনেকেই উল্লেখ করেছেন যে ভারতের উচিত বিএনপির সাথে যোগাযোগ করা। সামনে যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন, এই দলটি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। গত 5ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কোনো ভারতীয় কর্মকর্তা আমাদের সঙ্গে দেখা করেননি, আমি কারণ জানি না, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্টো বিএনপির সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বৈঠক করছেন। শেখ হাসিনার পতনের পরের দিনগুলোয় নিরাপত্তার অভাব দেখা দেয়। এতে সন্দেহভাজন ইসলামপন্থীদের দ্বারা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বেড়ে যায়। ভারত ইতোমধ্যে হিন্দুদের ওপর হামলার খবরে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে। গত কয়েক সপ্তাহে স্থানীয়ভাবে বিভিন্ন মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাংলাদেশে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং কট্টরপন্থীরা মাজার ও সমাধিকে ইসলামসম্মত নয় বলে মনে করে। সিরাজগঞ্জ জেলায় আলী খাজা আলী পাগলা পীরের মাজারের তত্ত্বাবধায়কের স্ত্রী তামান্না আক্তার বলেন, কয়েকদিন আগে একদল লোক এসে আমার শ্বশুরের সমাধি ভাঙচুর করে এবং কোনো অনৈসলামিক অনুষ্ঠান না করার জন্য আমাদের সতর্ক করে। বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা AFM খালিদ হোসেন বলেছেন, যারা ধর্মীয় স্থানকে টার্গেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ইসলামী কট্টরপন্থীরা যদি বাংলাদেশে একটি শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, সেটা যত ছোটই হোক না কেন, তা দিল্লির জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দেবে। গত কয়েক সপ্তাহে একজন দণ্ডিত ইসলামী জঙ্গিকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে 9 জন সন্দেহভাজন মৌলবাদী গত মাসে জেল ভেঙে পালিয়ে যায়। তাদের মধ্যে 4 জনকে পরে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি গত মাসে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনার সরকার এই গোষ্ঠীটিকে 2016 সালে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। 2015 সালে এক ব্লগারকে হত্যার অভিযোগে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যান্য বিচারাধীন মামলার কারণে কারাগারের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি কারাগারে ছিলেন। গত মাসে বেশ কয়েকজন জঙ্গিকে মুক্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে ভারত চেনে। প্রাক্তন কূটনীতিক রিভা গাঙ্গুলি দাস একে একটি গুরুতর বিষয় বলে অভিহিত করেছেন। যেটা বুঝতে পারলাম, মূলত বিতর্কিত যে সমস্ত জিনিসগুলো রয়েছে দুই দেশের মধ্যে, সেইগুলোকে নিয়ে মিডিয়ার সামনে যে বক্তব্য, সেটাকেই মেগাফোন কূটনীতি বলা হচ্ছে। এবং সেখানে ডক্টর ইউনুস কিন্তু সেইটাই করেছেন এবং এটাকেই ভারতীয় মিডিয়া বা ভারতীয় রাজনীতিবিদরা মেগাফোন যে কূটনীতি সেটা বলছেন আর কি। তো ডক্টর ইউনুসকে অ্যাকচুয়ালি যেটা উনি বলেছেন এই ব্যাপারে বলতে গিয়ে, সেটা হচ্ছে যে যখন শেখ হাসিনা ভারতে আসেন এবং ভারতে আসার পরে ভাষণ দেন, হ্যাঁ দিল্লিতে থাকাকালীন ভাষণ দেন বাংলাদেশের মানুষের জন্য, তো সেইটা
নিতে পারেনি, বাংলাদেশের মানুষও নিতে পারেনি, এবং বাংলাদেশের যে অধুনা যে উপদেষ্টা বা সরকার রয়েছে তারাও মেনে নিতে পারেনি। এবং সেই কারণেই তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে দিল্লিতে থাকতে পারেন কিন্তু চুপ থাকবেন, যতদিন আমরা না চাইছি ততদিন যেন চুপ করিয়ে রাখা হয়, এটা ভারত সরকার বলেছিলেন। তো এই ব্যাপারটা ভারত সরকারের যে সমস্ত রাজনীতিবিদ রয়েছে বা কূটনীতিবিদ রয়েছে তারা এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি, যে কেন সমস্ত ব্যাপারগুলো যেগুলো বিবাদিত সেইগুলো মিডিয়ার সামনে উন্মোচন করা হবে বা মিডিয়ার সামনে এক্সপ্লেন করা হবে সেই জিনিসগুলো। তো মিডিয়ার সামনে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের আলোচনা হয়ে থাকে, কিন্তু কিছু কিছু কনফিডেন্সিয়াল জিনিসপত্র থাকে যেগুলো মিডিয়ার সামনে অবশ্যই আনা হয় না। যেটা জয়শঙ্করকে এর আগের দিন আমি যত শুনলাম বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, যে বিদেশমন্ত্রী, ইন্ডিয়ার বিদেশমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ সম্পর্কে। তো তখন তিনি বলেন যে আমরা যেটা সংবাদ মাধ্যম রয়েছে বা মিডিয়া রয়েছে তার উপর ভিত্তি করে যে কূটনীতি সেটা করি না, আমরা ডাইরেক্ট সেখানকার যারা মাথা রয়েছেন তাদের সাথে আলোচনা করে বা কথা বলে তারপরে আমাদের যে পদক্ষেপ সেটা নিই। সুতরাং মিডিয়ার উপরে ডিপেন্ড করে, মিডিয়া কি বললো তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা কোনো ফয়সলা করি না। আমরা ফয়সলা করি হচ্ছে ফয়সলা করি হচ্ছে যেটা হচ্ছে বৈঠক বা ফোনে কথা বলে বা তাদের সাথে যোগাযোগ করে তারা কি বলতে চাইছে, হ্যাঁ ডাইরেক্ট বা কূটনীতির মাধ্যমে কি বলতে চাইছে সেইটার ওপরে ডিপেন্ড করেই আমরা পরবর্তী স্টেপ নিই। তো এই জিনিসটা অবশ্যই থাকা দরকার, এবং আমার মনে হয় যে আবেগ দিয়ে সব কিছু করা উচিত নয়, এবং সরকার চালানোটা আবেগের বিষয় না, সেটা অবশ্যই একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা তৈরি করতে হয় কূটনীতি দিয়ে, এবং রাজনীতি যারা বোঝে তারাই করতে পারে। সুতরাং আমার মনে হয় এই জিনিসগুলো দুই দেশ ঠিক করে নেবে, একসাথে বসে সেটা সলভ করবে, আর সাথে আগামী দিনে কি হবে সেটা ভবিষ্যতেই জানা যাবে। তো যাই হোক, যারা রয়েছেন বাংলাদেশের উপদেষ্টারা রয়েছেন তারা অবশ্যই সেটা করবেন, এবং তারা যথেষ্ট প্রফেশনাল বলছি মানে অভিজ্ঞ, এবং তারা অবশ্যই সেগুলো চেষ্টা করবেন, পারবেন আমার আশা করছি, এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটা আরো উজ্জ্বল হবে। আজকে ভিডিও কেমন লেগেছে এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে ডেসক্রিপশন বক্সে, একদম ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আজকে বেশি কিছু বলতে পারলাম না, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।